প্রার্থী তালিকা প্রকাশ হলো আপনাদের, কতটা আশাবাদী? নির্বাচন একটা যুদ্ধ, রাজনৈতিক সংগ্রাম। সুতরাং রাজনৈতিক সংগ্রাম, নির্বাচনটাকে আমরা ব্যবহার করি আমাদের রাজনৈতিক মতাদর্শটা ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে। সেটাই মূল লক্ষ্য। সেই প্রচার করে মানুষকে আমরা এই বর্তমান সময়ে যেখানে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সমস্তগুলো কিনে নিয়েছে বড় বড় ধনপতিরা বা পুঁজিপতিরা, তাদের ওই সংগঠিত প্রচারের বিরুদ্ধে পাল্টা প্রচার মানুষের কাছে গিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করারই আমাদের মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্য সামনে রেখেই আমরা নির্বাচনে অবশ্যই জয়ী হওয়ার চেষ্টা করি, আশা রাখি। পরের প্রার্থী তালিকায় আমরা কি আপনার নাম দেখতে পাবো? না না, আমি তো প্রার্থী হব না, আমি তো আগে বলে দিয়েছি আমার প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা নাই। সেটা আমি অবশ্যই আমার পার্টি নেতৃত্বকেও জানিয়ে দিয়েছি। সুতরাং এটা নিয়ে কোনো রকম জল্পনা করার সুযোগ নেই। তমলুক কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলি ভার্সেস দেবাংশু ভার্সেস সায়ন, তমলুকে আপনার বাজিকে? তমলুক কেন্দ্রটা হচ্ছে দুটি দুর্নীতিগ্রস্ত দল এবং তার পাল্টা হচ্ছে বামপন্থী। সেখানে প্রার্থীকে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে ওখানে তৃণমূল এবং বিজেপি কেউ কাউকে সার্টিফিকেট দিয়ে লড়তে পারবে না, কারণ দুজনেই পরস্পর দুর্নীতির সঙ্গে যুক্ত। একমাত্র পাল্টা স্পষ্ট বক্তব্য যা মানুষের হয়ে বলতে পারে বামপন্থীরা, সেই বক্তব্য নিয়ে আমরা হাজির হলে অবশ্যই আমরা জিতবো, এটা আমরা আশা করি। আবারও বলি, লড়াইটা কোনো ব্যক্তির লড়াই না। নিঃসন্দেহে অভিজিৎ বাবু, তিনি বিচারপতি ছিলেন, তার একটা মানুষের প্রতি অনেক আশা তিনি তৈরি করেছিলেন, বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল। কিন্তু তিনি যখন দুর্নীতিগ্রস্ত একটি দলের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন, যে কোনো কারণেই হোক, তখন তার যে দুর্নীতি বিরোধী লড়াইয়ের যে একটা ভাবমূর্তি, সেটা কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সায়ন একটা বাচ্চা ছেলে, তার যথেষ্ট স্বচ্ছ ভাবমূর্তি আছে, বামপন্থী আদর্শে প্রাণিত। আমি তো আশাই করবো সায়ন জিতবে। স্যার, রাজনীতির ময়দানে অভিজিৎ গাঙ্গুলি কি ভগবান হতে পারবে বলে আপনার মনে হয়? না না, এই সমস্ত ভগবান তো প্রচার মাধ্যমে তৈরি করে। যা হয়, মানুষ তার কর্মকাণ্ডের মধ্য দিয়েই বৃহত্তর মানুষের কাছে গ্রহণযোগ্য হন। সেটা হচ্ছে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা। এর সঙ্গে ভগবান ইত্যাদি এই সমস্ত বিশেষণ যোগ করাটা অবাঞ্ছনীয়। তার কারণ ভগবান বললেই আমার তো মনে হয় অস্তিত্বহীন কিছু, তা তো হতে পারে না। কিন্তু তার একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল দুর্নীতি বিরোধী লড়াইয়ের। সেই ভাবমূর্তিতে খানিকটা তো কালিমালিপ্ত হলোই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্যার, এর আগে আমরা দীর্ঘদিন দেখেছি আদালত কক্ষে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনার সুহৃদ ছিলেন, এবং অনেকেই বলতেন যে আপনাকে নাকি গুরু হিসেবে মানতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন উনি সদ্য রাজনীতিতে যোগদান করেছেন, ওনাকে নিয়ে যদি কিছু বলতে বলি, কি বলবেন? না, আমার সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক যেমন ছিল তেমনই থাকবে। অগ্রজের সঙ্গে অনুযায়ী যে সম্পর্ক থাকে, তাতে কোনো চিড় ধরার সম্ভাবনা নেই। আদালতে আইনজীবী হিসেবে তিনি আমাকে সম্মান করতেন। আমাকে কেন, বহু আইনজীবীর সঙ্গে তিনি কাজ করেছেন, তাদের সম্মান করেছেন, সম্মান জানিয়েছেন। এটা একটা ইতিবাচক দিক। কিন্তু তার মানে তো এই নয় যে একজন ব্যক্তি বিশেষ তার যে নিজস্ব মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তি জীবনের মতাদর্শ, সেটাও আইনজীবী পেশায় যাকে আমি সম্মাননা জ্ঞাপন করেছি, তার কাছ থেকে কাজ শিখেছি, অতএব আমি তার আজীবন তার মতোই অন্ধ ভাবে তাকে ভক্তি করে পরিচালিত হবো, এটা তো হচ্ছে ভুল ধারণা। এই ধারণাটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী ধারণা। আমি তার ভয়ানক বিরোধী। আমি চাই প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে চিন্তা করবে, তার স্বাধীন মতামত ব্যক্ত করবে এবং স্বাধীনভাবে সে চলার চেষ্টা করবে। তর্ক হবে, বিতর্ক হবে, তার মধ্যে দিয়ে সঠিক পদ্ধতি এগিয়ে যাবো আমরা। গুরুবাদে বিশ্বাসী নই আমি। স্যার, আমরা দেখলাম যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে সায়নী ঘোষকে, আবার আপনাদের তরফে যাদবপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সৃজন ভট্টাচার্যকে। সায়নীর বিপরীতে সৃজন, কাকে এগিয়ে রাখবেন? আবারও বলি, মানুষ যদি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দৃষ্টিভঙ্গি বিচার করে যা প্রকৃতপক্ষে প্রজাতন্ত্রকে টিকিয়ে রাখে, সেটা বিচার করে ভোট দেন, তাহলে অবশ্যই সৃজন জিতবে। সৃজনের ছাত্র হিসেবে ছাত্র আন্দোলনের ভূমিকায় তার অত্যন্ত উজ্জ্বল ভূমিকা। এখন যদি মানুষ মনে করেন যে আমরা পর্দার রঙিন চেহারাটাকেই গ্রহণ করব, পর্দার রঙিন জীবনটাই বাস্তবের রঙিন জীবন, এমন ধারণা মানুষের হলে মানুষ তাকে পছন্দ করবেন। আমাদের তো মানুষকে ক্রমশ চেষ্টা করতে হবে তাকে শিক্ষিত করার, সমাজ সম্পর্কে সচেতন করার এবং তার মধ্য দিয়ে নির্বাচন করার।
প্রজাতন্ত্র যদি টিকতে হয় তাহলে মানুষকে কিন্তু মূল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়ের উপর চিন্তা করে ভোট দিতে হবে। আর তা না হলে প্রজাতন্ত্রটা প্রহসনে পরিণত হয়ে যাবে, এবং তাই হচ্ছেও। গতবারে সেখানে একজন খ্যাতনামা অভিনেত্রী জিতেছেন, মানুষের একটা অভিজ্ঞতা নিশ্চয়ই কিছু হয়েছে। আর এবার যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি একজন অভিনেত্রী, তা সেটা তো যে দল তাকে মনোনয়ন দিয়েছেন সে দলের বিবেচনার ব্যাপার, আমাদের তো সে সম্পর্কে বলার কোনো অধিকার নেই। আমরা শুধু এইটুকুই জনগণের কাছে আপিল করতে পারি যে 5 বছর পর পর ভোটদানটা কিন্তু একটা বিরাট অধিকার, যে অধিকারটা মানুষ অনেক লড়াই করে পেয়েছে, সেই অধিকারটার মর্যাদা রেখেই সিদ্ধান্ত নিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূলের সবাই চোর নয়, 2-1জন সিপিএম থেকে আসা কেউ কিছু করতে পারে, তাদের জন্য কোর্ট কেস চলছে, তাই সবাইকে চোর বলার কোনো কারণ নেই। কি বলবেন? সবাই চোর? কোন 2-1জন সিপিএম থেকে গেছে সেটা তিনি বলুন। আমি তো বলছি তৃণমূলের সবাই চোর, এবং সেই সব চোরের মুখ্যরানী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সিপিএম থেকে কারা গিয়ে দুর্নীতি করছেন সেই 2-3 থেকে নাম বলে বার করে দিন না। সিপিএম তার গিয়ে তার পায়ে শেকল পড়ায়নি যে সিপিএমের লোকজন আপনার সঙ্গে আছে, তারা দুর্নীতি করছে, তাদের আপনি কোনো ব্যবস্থা নেবেন না। তাহলে উনি বলছেন জ্যোতিপ্রিয় সিপিএম থেকে গেছে, পার্থ সিপিএম থেকে গেছে, কুণাল সিপিএম থেকে গিয়েছিল, এবার উনি বলবেন যে উনিও সিপিএম থেকে গেছেন। চোর বদমাইশের মুখ্যরানী হচ্ছেন তিনি নিজে।